আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি ২০২২ ব্যাচের ক্র্যাশ কোর্সের আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা অত্যন্ত সহজ, অত্যন্ত সুন্দর একটা কবিতা ১৮ বছর বয়স যেটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে পড়তে যাচ্ছি। তোমরা সবাই সুকান্ত ভট্টাচার্যের কথা আগে শুনেছ। ১৮ বছর বয়স কবিতাটি নিশ্চয়ই অনেক আগে পড়েছ। অনেক সুন্দর একটা কবিতা, খুবই ছোট এবং খুবই সুন্দর, খুবই ব্যাখ্যামূলক একটা কবিতা এবং মনে রাখবা যে এই কবিতার প্রায় প্রত্যেকটি লাইন থেকে ব্যাখ্যা করা সম্ভব। প্রায় প্রতিটি লাইন থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসা সম্ভব। তো আমরা যখন পড়বো, খুবই ভালো মতো পড়বো। যেন আমাদের যেকোনো জায়গা থেকে যখনই প্রশ্ন আসুক না কেন, আমরা যেন খুবই সহজে সুন্দর মতো করে কি করতে পারি? উত্তর করে ফেলতে পারি। এটা আমাদেরকে অবশ্যই কিন্তু করে ফেলতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা যেন আমরা কোনোভাবেই ভুল না করি। কিন্তু ক্লাসটা শুরু করার আগে কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছে? অনেকদিন পরে তোমাদের সাথে আজকে ক্র্যাশ কোর্সে আমার ক্লাস হচ্ছে বাংলা। তো আশা করি যে আজকে যারা জয়েন করেছে আ সবার সাথে আজকে পরিচয় হবে, কথাবার্তা হবে। তারপরে হচ্ছে আমরা পড়াশোনাও করব অবশ্যই। বাট কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছো একটু জানাতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ক্লাসে ওভারঅল কোনো প্রবলেম আছে কিনা বা হচ্ছে কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা জানাতে পারো। আর বন্ধুদেরকেও একটু মেনশন করে দিও যেন হচ্ছে সবাই চলে আসে এবং সবাই মিলে যেন আমরা একসাথে হচ্ছে ক্লাসটা করতে পারি। ঠিক আছে? ওকে। সো যারা ক্লাসটাতে আছো একটু আমাকে বলে দাও যে যারা ক্লাসটাতে আছো সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমরা সবকিছু বুঝতে পারছি কিনা? ঠিক আছে? ওকে। ঠিক আছে। আচ্ছা প্রায় ১৮৭ জন প্রায় ২০০ জন বন্ধু আমাদের সাথে ইতিমধ্যেই জয়েন করে ফেলেছে। বাকিরাও চলে আসবে আজকে আস্তে। তারপরে হচ্ছে জুবায়ের আছে, মোস্তফা আছে, সাফিয়া ইসলাম আছো আমাদের সাথে, সাদিয়া জাহান মিম আছো, তমা মিত্র আছো, আম তারপর হচ্ছে নাজমুন নাহার আছো, মুবারক আছো, এটিয়ানান আছো, খালিদ হাসান আছো, জুনো আছো, তারপরে হচ্ছে উম্মে মারিয়া আছো, আসিম জাহিন আছো, ফাহমিদা আছো, পটাশিয়াম সায়ানাইড চলে এসেছে চট্টগ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে। আকাশ আহমেদ আছো। অনেক বন্ধুরা আছে। আয়েশা খাতুন আছো। ওকে, ভেরি গুড। মেহজাবিন আক্তার মৌ আছে। সো অনেক বন্ধুরা ইতিমধ্যেই আছো আমাদের সাথে। বাকিরাও জয়েন করছে। কোনো সমস্যা নেই। বাকিদের চলে আসতে বলো, মেনশন করে দাও যেন সবাই আস্তে চলে আসে এবং আমরা আমাদের আজকে ক্লাসটা কিন্তু যেন শুরু করে দিতে পারি। ঠিক আছে? তো আজকের ক্লাসে যে জিনিসটা আমরা পড়বো, আমি প্রথমে একটা ওভারঅল সাম আপ বা ওভারঅল যে জিনিসগুলা রয়েছে সেগুলা সম্পর্কে একটু আলোচনা করে নিই যেন তোমাদের বুঝতে এবং মনে রাখতে অনেক বেশি সহজ হয়। ঠিক আছে? তো ওভারঅল সাম আপটা কিরকম যদি একটু বলি তাহলে তোমরা জানো মনে রাখতে পারবা যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার কি বলতো তোমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে তোমার কিন্তু এই আমরা ফার্স্টে আমি কিভাবে পড়াই আমরা হচ্ছে কবি পরিচিতি পড়বো। কবি পরিচিতি অংশ নিয়ে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা পুরো কবিতাটা একদম লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব যেন কোনো ধরনের ভুল আমাদের কিন্তু কি থাকে আমাদের না থাকে, ভুল না করি আমরা। তো এইটা করার চেষ্টা করব এবং পরবর্তীতে গিয়ে আমরা হচ্ছে শব্দার্থ অংশ যদি প্রয়োজন হয় সেটাও পড়ে নিব যেন আমাদের কোনো ধরনের ভুল না হয় এবং আমরা সহজে পুরো কবিতাটা কিন্তু বুঝতে পারি, মনে রাখতে পারি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল টার্গেটটা আমি তোমাদেরকে বলে দিলাম। এখন তাহলে চলো আমরা যে কাজটা করব, আমরা কি করব? আমরা হচ্ছে তোমার আমাদের যে পড়া সেটা শুরু করি। অনেক বন্ধুরা যেহেতু ইতিমধ্যে চলে আসে, বাকিরা আস্তে আমরা আগাতে থাকি বা শুরু করি এট লিস্ট, তাই না? সো হচ্ছে আমরা শুরু করতেছি ১৮ বছর বয়স যেটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য এবং কবি পরিচিতি অংশটা যদি প্রথমেই পড়ি আমরা সুকান্ত ভট্টাচার্যের একটা ছবি কিন্তু আমাদের স্ক্রিনে কি করছি আমরা দেখতে পাচ্ছি, তাই না? সুকান্ত ভট্টাচার্যের একটি ছবি আমরা দেখছি এবং সুকান্ত ভট্টাচার্যের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে সুকান্ত ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি যে তিনি ১৯২৬ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে তার জন্মসাল। তার পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামে। হ্যাঁ? তারপরে কি রয়েছে? পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য আর মায়ের নাম হচ্ছে সুনীতি দেবী। গুরুত্বপূর্ণ। এই একটা কথা মনে রাখো, সুকান্ত ভট্টাচার্যের এই সবগুলা গুরুত্বপূর্ণ তথ্য বা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে এই তথ্যগুলা আমরা সবাই খুব ভালো মতো পড়ার চেষ্টা করবো। আমরা কোনোভাবেই ভুল যেন না করি এবং এটা মনে রাখবা কবি পরিচিতির জন্য গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা এবং কবি পরিচিতি থেকেও বেশ প্রশ্ন-টশ্ন আসে। তো আমরা খুবই ভালো মতো পড়ার চেষ্টা করবো ওভারঅল। ঠিক আছে? যেন আমাদের ভুল না হয় যেভাবে প্রশ্ন আসুক না কেন। তো এটাই বলছিলাম তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামে বা কোটালীপাড়ায়। পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম হচ্ছে সুনীতি দেবী।
সুকান্ত ছিলেন রাজনীতি সচেতন। রাজনীতি সচেতন কেন বলা হয়েছে? কারণ হচ্ছে তিনি তার যে লেখনী ছিল বা তার যে সাহিত্য কর্মগুলো ছিল সেখানে বিভিন্ন সময় তিনি কি করেছেন? তিনি হচ্ছে রাজনীতি নিয়ে আলোচনা করেছেন, রাজনীতির বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। দৈনিক স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ যে দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব কিন্তু তিনি কি করেছেন? পালন করেছেন। ঠিক আছে? আচ্ছা, সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব এবং মুক্তির আহ্বান জানিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে কি বলা হচ্ছে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি এবং হচ্ছে সাহস জুগিয়েছে। এটা কেন বলা হয়েছে? কারণ বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়েছে, ঠিক আছে? বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়েছে বা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তখন কিন্তু তিনি কি করেছেন? তিনি বিভিন্ন মুক্তিকামী কবিতা, মুক্তিকামী রচনা, সাহিত্যকর্ম রচনা করেছেন যেগুলা বাঙালির মনে বিশেষভাবে সাহস এবং শক্তি দিয়েছে। কারণ তার রচনার মধ্যে আগে বলেছিলাম যে তার রচনার মধ্যে কিন্তু একটা কি মুক্তিকামী বিষয় রয়েছে। তার রচনার মধ্যে স্বাধীনতার চেতনা তুলে ধরা হয়েছে। ঠিক আছে? তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ এটা। একদমই যেন আমরা ভুল না করি। ঠিক আছে? আমাদের সবারকে এটা ভালো মতো মনে রাখতে হবে। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঘুম নেই, পূর্বাভাস ইত্যাদি। অন্যান্য রচনার মধ্যে রয়েছে মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি একজন ফ্যাসি বিরোধী লেখক ছিলেন। প্রশ্ন হচ্ছে ভাইয়া ফ্যাসি বিরোধী বলতে কি বোঝায়? হ্যাঁ, ফ্যাসি বিরোধী বলতে কি বোঝায় এটা যদি আমি তোমাদেরকে এক্সপ্লেন করি তাহলে হচ্ছে আহ আচ্ছা, দেখি আমার ক্লাস করেছো আগে কেউ আছো কি? এটা কেউ এই উত্তরটা করতে পারো কিনা? একটু যারা ক্লাসে আছো তোমাদের মধ্যে থেকে কেউ যদি পারো একটু আমাকে বলো তো দেখি যে ফ্যাসি বিরোধী লেখক বলতে কি বোঝানো হয়েছে সুকান্ত ভট্টাচার্যের ক্ষেত্রে। যারা ক্লাসে আছো দেখি কেউ পারো কিনা, না পারলে কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে হচ্ছে লাইক প্রপারলি এক্সপ্লেন করে দিব, সমস্যা নেই। বাট যারা ক্লাস করেছো অনেকেই ফুল কোর্সে আমার সাথে ক্লাস করেছো, তো সেখান থেকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ঠিক আছে। ফ্যাসি বিরোধী আহ এখনো কেউ বলে নাই, ঠিক আছে আমি এক্সপ্লেন করি। ফ্যাসি বিরোধী বলতে বোঝায় একনায়কতন্ত্র বিরোধী যে মনোভাব সেটাকে হচ্ছে মূলত ফ্যাসি বিরোধী বলা হয়ে থাকে। ঠিক আছে? একনায়কতন্ত্র মানে কি? ধরো এমন অনেক রাজ্য বা অনেক দেশ রয়েছে না যেখানে একজনই রাজা থাকেন, একজনই শাসক থাকেন, সেই শাসক ওটাকে ফ্যাসিবাদ বলা হয়ে থাকে এবং ফ্যাসিবাদের বিরোধী বলতে ফ্যাসি বিরোধী বলা হয়েছে, অর্থাৎ তিনি সেই একনায়কতন্ত্র প্রথার বিরোধী একজন মনোভাবের মানুষ ছিলেন। আমরা বুঝতেই পারছি তিনি যেহেতু মুক্তিকামী ছিলেন, স্বাভাবিকভাবে তিনি তো ফ্যাসিবাদ বিরোধী হবেই বা ফ্যাসিবাদের বিরোধী হবেই। কারণ হচ্ছে তিনি তো একজনের শাসনে, শাসন শব্দটার সাথে তিনি কখনোই একমত কিন্তু ছিলেন না। যেখানেই শাসন হয়েছে তিনি সেখানেই মুক্তি প্রত্যাশা করেছেন, মুক্তির জন্য কামনা করেছেন, মুক্তির জন্য চেষ্টা করেছেন। আমরা সবাই ক্লিয়ার এটুকু? আচ্ছা, পরবর্তীতে দেখো তিনি ফ্যাসি বিরোধী লেখক ছিলেন এবং ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের পক্ষে তিনি আকাল নামে একটা কাব্যগ্রন্থ কিন্তু সম্পাদনা করেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে তিনি শুধুমাত্র যে ফ্যাসি বিরোধী লেখক ছিলেন সেটা কিন্তু না, বরং তিনি ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের বিরুদ্ধে কাজ মানে শিল্পী সংঘের পক্ষে কাজও করেছেন। তিনি একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। এই জিনিসগুলা হচ্ছে আমরা মূলত এই অংশটাতে দেখতে পেরেছি। ঠিক আছে? তিনি মৃত্যুবরণ করেন কত সালে? মৃত্যুবরণ করেন হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 13ই মে, মাত্র 21 বছর বয়সে কিন্তু তিনি মারা গিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ আমরা এই কবি পরিচিতি অংশ থেকে যেগুলা হাইলাইট করে দিয়েছি এগুলা কিন্তু তোমাদের জন্য মনে রাখা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এগুলা তোমরা খুব ভালো মতো মনে রাখবা, প্লাস হচ্ছে এক্সট্রা করে দেখো বোল্ড করা আছে, মার্ক করা আছে। তো আশা করি তোমাদের এখান থেকে আর ভুল হবে না, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তারপরও যদি কোনো বিষয় তোমরা না বুঝে থাকো সেটা কিন্তু যে কোনো সময় আমার সাথে তোমরা বলতে পারো, আমাকে তোমরা জানাতে পারো যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছি না, এই জিনিসটাতে সমস্যা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, সবার কাছে কি ক্লিয়ার আছে? যারা ক্লাসে আছো একটু আমাকে জানাও যে এতটুকু অংশ পর্যন্ত আমরা সবাই একদম ক্লিয়ার আছি কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আর ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। তো একটু সময় নিচ্ছি, তোমরা একটু তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, কোনো মতবাদ থাকে, কোনো কিছু বলার থাকে, তোমরা আমাকে জানাও এখনই কমেন্টে। পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে কবিতা রয়েছে সেটা কিন্তু একদম খুবই ক্লিয়ারলি পড়া শুরু করে দেবো। ওকে? তো যারা ক্লাসে আছো একটু জলদি জলদি আমাদের সাথে তোমরা হচ্ছে বলে ফেলো। ঠিক আছে?
আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকলে একটু ক্লিয়ার লিখে ফেলি, বা বুঝতে পেরেছি ভাইয়া লিখে ফেলি। মুনতাহা, সিরাজুম রাখি চলে এসেছে। সিরাজুম রাখি আজকে ইবিআই ক্লাসে তোমাকে দেখি নাই। তারপর হচ্ছে তানজিলা মেহজাবিন, শেখ মেহজাবিন, নওশিন তাল, খাদিজা আক্তার, রুমি, রাজু আহমেদ, রাহাত আহমেদ, তারপরে সবাই বলেছো ক্লিয়ার। মুনিফ সামিন বলেছো ক্লিয়ার, অনেক অনেক ধন্যবাদ। নাসিমা বলেছো ক্লিয়ার। মিজানুর রহমান মিজান বলেছো ক্লিয়ার। খাদিজা আক্তার রিমো বলেছো ক্লিয়ার। মেহজাবিন আক্তার মৌ বলেছো জি ভাই ক্লিয়ার। মিম সরকার বলেছো ক্লিয়ার। আসিম গাইন কিল্লান বলেছো ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করি, সবাই হচ্ছে বলে ফেলুক, এরপরে হচ্ছে আমরা আমাদের যে কবিতা রয়েছে সেটা কিন্তু আমরা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। সো কবি পরিচিতির একটা সারাংশ আমরা যদি দেখি, জন্ম কত সালে, বিখ্যাত কাব্যগ্রন্থ, উল্লেখযোগ্য সাহিত্য, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, আমরা মৃত্যুবরণ কত সালে করেছেন, এই সবগুলা জিনিস কিন্তু আমরা তোমাদের জন্য একদমই আলাদা করে দিয়েছি। ঠিক আছে, যেন তুমি যখনই ধরো একদম পরীক্ষার হলের আগে যাচ্ছ, প্যাসেজ পড়ার সময় আছে নাই, সো যদি না থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এইটা দেখে ফেলতে পারবো। এই ছোট্ট একটা স্লাইড দেখলে আমাদের কিন্তু খুব সহজে তোমরা, হরতালকে সাহিত্য বলা হয়েছে, কোন ধরনের রচনা ডিরেক্টলি বলা হয়নি। সো যদি সাহিত্য মানে কোন ধরনের রচনা আসে, মানে কোন ধরনের সাহিত্যকর্ম আসে, তাহলে রচনা উল্লেখ করবা। ঠিক আছে, আচ্ছা। কেউ কেউ অ্যাংরি দিচ্ছ, কেন দিচ্ছ ভাইয়া? কোথায় রাগ হয়েছে, কিভাবে কেন রাগ হয়েছে একটু বলো আমাকে, সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। ঠিক আছে, সবাই মোটামুটি ক্লিয়ার বলেছে, বাট এই এই যে স্লাইডটা, এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ঠিক আছে, সো যেহেতু উপকারী হবে, একটু চেষ্টা করো মনে রাখার বা হচ্ছে পড়ে ফেলার। ঠিক আছে, প্রথা বিরোধী, ফ্যাসি বিরোধী বলতে একনায়কতন্ত্রের যে বিরোধী সেটাকে বোঝানো হয়ে থাকে, নট প্রথা বিরোধী। ঠিক আছে, ফ্যাসিবাদ শব্দটার সাথে তোমরা পরিচিত কিনা জানি না। ফ্যাসিবাদ মানে হচ্ছে ধরো একনায়কতন্ত্রের শাসন, বা একনায়কতন্ত্র, বা একজনই শাসক থাকবেন, এই যে মতবাদ, এটাকে ফ্যাসিবাদ বলা হয়ে থাকে। ঠিক আছে, সো ওইটার জায়গা থেকে ওইটার বিরুদ্ধে ছিলেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, এই জন্যই তাকে ফ্যাসিবাদ, প্রথার বিরোধী বলা হয়ে থাকে। ঠিক আছে, তাসনিম হক খুব সুন্দর মতো লিখে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ তাসনিম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাসান এনাম ভাইও আমাদের সাথে আছে, ক্লাসটাতে দেখছে। আনাম ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। ভাইয়ার সাথে আমি, আমার যখন ক্লাস শুরু হয়েছিল 10 MS এর যাত্রা, আমরা একসাথে শুরু করেছিলাম, আমার যতদূর মনে আছে। এবং ভাইয়া অসাধারণ কেমিস্ট্রি ক্লাস নেন, আমার এখনো মনে আছে লাইভ গ্রুপটাতে যখন ভাইয়া ক্লাস নিত। তো ভাইয়ার ক্লাস করা মানে আমার কাছে মনে হতো যে আমি যখন ইন্টারে ছিলাম তখন আমি ভাইয়ার ক্লাস করলে আমার কাছে মনে হয় যে আর কিছু লাগতো না, এরকম ভালো করে ভাইয়া ক্লাস নেয়। ওই যে জৈব যৌগ তোমাদের, তারপর হচ্ছে আরো অনেক বিষয় রয়েছে যেগুলা যে সুন্দর করে ভাইয়া পড়াইতে পারে, খুবই ভালো লাগে। আমি তখন দেখা যাচ্ছে আমার ইন্টার শেষ, কিন্তু আমি ভাইয়ার ক্লাস করতাম বসে বসে, আর মনে হতো হ্যাঁ, ভাইয়ার ক্লাসটা আগে পাইলে আমার জৈব যৌগে তার কোনো সমস্যাই থাকতো না। খুবই ভালো ক্লাস নেয় ভাইয়া। যাই হোক, আমরা হচ্ছে পরবর্তী অংশে তাহলে চলো ফোকাস করি। পরবর্তী আমাদের যে 18 বছর আহ বয়স সম্পর্কে আমরা হচ্ছে আজকে পড়ে ফেলি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, আমরা দেখেছি প্রথম এই যে প্যারাটা। এবং আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু মূল যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, একটা লাইনের মাধ্যমে কি বলা হচ্ছে সেই যে তথ্যগুলো, এগুলা কিন্তু তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু নোট ডাউন করে রাখতে হবে। যেই লাইনের ব্যাখ্যা বলছি, এই লাইনের ব্যাখ্যাগুলো একদমই নোট ডাউন করে না রাখলে তোমরা কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, প্রথম থেকে যদি শুরু করি। আচ্ছা, শুরু করার আগে একটা সারমর্ম আমি তোমাদেরকে ওভারঅল বলি। সারমর্মটা হচ্ছে যে এই কবিতা থেকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়সের একজন কিশোর বা কিশোরীর, অর্থাৎ একজন এই যে একজন মানুষের যেই ধরনের পরিবর্তনগুলো আসে, যেই ধরনের সাহসিকতা কাজ করে, যেই ধরনের বিভিন্ন ইতিবাচক বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেগুলো তিনি এই কবিতাটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে 18 বছর বয়সের মানুষেরা দেশের জন্য কাজ করতে পারে, তারা হচ্ছে কিভাবে তাদের মধ্যে কত শক্তি কাজ করে, তারা কখনো যে মাথা নোয়াতে চায় না, কখনো অন্যায়ের কে সহ্য করে নেয় না, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চায়। এই ধরনের যে বিভিন্ন
মতবাদ রয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন ইতিবাচক বিষয় রয়েছে, সেগুলা তিনি 18 বছরের ক্ষেত্রে তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো পরবর্তীতে যদি যাই তাহলে আমরা দেখি যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 4টা লাইন পড়েছি, আপনারা একটু ঠান্ডা হয়ে বসেন। 4টা লাইনের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দুঃসহ শব্দটার মানে কি? এখানে দুঃসহের মাধ্যমে বোঝানো হয়েছে যা সহ্য করা কঠিন। আপনারা একটু লিখে ফেলেন কিন্তু অবশ্যই, হ্যাঁ। দুঃসহ শব্দটার মানে বলছি, দুঃসহ শব্দের মানে কি? যা সহ্য করা কঠিন। বলা হয়েছে যে 18 বছর বয়সটা হচ্ছে মূলত তোমার এমন একটা বিষয় বা এমন একটা বয়স যে সময় বিভিন্ন ধরনের শক্তি, যে বিভিন্ন ধরনের বিষয় মাথায় আসে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় কাজ করে, যেগুলো নিয়ে আমরা সামনে পড়বো। কিন্তু এই কারণে বলা হচ্ছে যে এই যে বয়সটা, এই যে সময়টা, এই সময়টা অত্যন্ত সহ্য করা কঠিন, সহ্য করা যায় না। পরবর্তীতে বলা হচ্ছে এখানে মূলত নবজন্মের ইঙ্গিত করা হয়েছে। একদম লিখে ফেললো কিন্তু সবাই, জাস্ট সাইটটার পাশে, লাইনটার পাশে, তোমার বইয়ের লাইনটার পাশে, তাইলেও হবে যে এখানে তোমার কি 18 বছর বয়স কি দুঃসহ, এটা বলতে বোঝানো হয়েছে তার একটা 18 বছর বয়সের মানুষের, 18 বছর বয়সী কিশোরের যে নতুন জন্ম হয়, নতুন করে তার জীবনটা যে শুরু হয়েছে, সেই বিষয়টা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো লিখেছো তোমরা যে এখানে নবজন্মের কথা বলা হচ্ছে, 18 বছর বয়সের মানুষের একজন একটা যে নতুন করে শুরু হয় বা নতুন করে তাদের জীবনটা গুছিয়ে উঠানো শুরু করে, সেই বয়সটাকে যে 18 বছর, এবং সেই কারণেই বলা হয়েছে যে 18 বছর বয়স কি দুঃসহ, অর্থাৎ সহ্য করা যায় না, এত নতুন বিষয়ের সাথে পরিচয় হয়, নতুন নতুন চিন্তা ভাবনা মাথায় আসে, মাথায় কাজ করে। তারপরে কি বলা হয়েছে যে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এখানে মূলত কি বলা হয়েছে? এখানে মূলত আত্মনির্ভরতা বা স্বনির্ভরতার কথা বলা হচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে কি বলা হচ্ছে? প্রথম লাইনে আমরা বলেছি যে তোমার কি নবজন্ম বা নতুন জন্মের কথা বলেছি। সেকেন্ড লাইনে কি বললাম? যে স্পর্ধায় নেয় মাথা তোলবার যে ঝুঁকি। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি বলতে কি? যে তোমার আত্মনির্ভরশীলতা, নিজের উপর যে নির্ভরশীলতা, সেইটা হচ্ছে তোমার এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে এই বছর বা 18 বছর বয়সের একজন তরুণ বা তরুণী কখনোই অন্যের উপর পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে চায় না। তারা স্বনির্ভর হয়ে উঠতে চায়, তাদের যে নিজস্ব চিন্তা ভাবনা সেটিকে তারা ব্যবহার করতে চায়। অন্যের কথায় ওঠা বসা করা, অন্যের কথার উপর নির্ভরশীল থাকা, অন্যের উপর মূলত নির্ভরশীল হয়ে থাকা কখনোই তাদের কিন্তু কাম্য না। এটাই মূলত হচ্ছে বোঝানোর চেষ্টা করেছে। কাম্য না বলতে এটা তারা করেই না, করতে চাই না। আচ্ছা, ইউসুফকে দেখলাম অনেকদিন পরে, কেমন আছো ইউসুফ? আহ আচ্ছা, ঠিক আছে। সো স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি বলে ফেললাম। পরবর্তীতে রয়েছে 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। অর্থাৎ 18 বছর বয়সের যে সময়টা, সেই সময়টাতে বিভিন্ন দুঃসাহসিক চিন্তা ভাবনা মাথায় কাজ করে, দুঃসাহসিক চিন্তা ভাবনা তাদের মাথায় চলে আসে, সেইটাই হচ্ছে মূলত। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট সেকশনটা একটু দেখতেছিলাম। মাহজাবিন আহনা বলছে ভাইয়া লাস্ট লাইনটা আরেকবার বুঝান। বুঝাচ্ছি তো, শেষ করি নাই এখন এটা পুরোটা। লাইনের অর্থ আমি লিখে দেই না। কেন লিখে দেই না? কারণ হচ্ছে যে তোমার আহ, আমি চাই যারা ক্লাসে আছে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করুক। এমনটা না যে আমি পুরোটাই তোমাকে দিয়ে দিব, ক্লাস নিব, লাইভ নিব, ক্লাসে তোমরা হয়তো কমেন্ট করতেছো বা হচ্ছে দুষ্টামি করতেছো, মনোযোগ দিচ্ছ না, তাহলে তো এই ক্লাসটা নেওয়ার কোনো মানে হয় না, তাই না? যেটা হয়
যে ক্লাসে আমি যে জিনিসগুলো বলি অ্যাজ এ স্টুডেন্ট তোমার এটা নোট ডাউন করে রাখতে হবে, নট যে আমি তোমাকে সবকিছু একদম লিখে দিব, ঠিক আছে? এটা না করলে তুমি কখনোই প্র্যাকটিসটা তৈরি করতে পারবা না। সো তোমার কাছে যদি মনে হয় যে আমার কথাগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের লাগবে, লিখতে হেল্প হবে, তাহলে তুমি অটোমেটিক্যালি এখানে লিখে নিবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে করতে হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে। শেষ করি নাই এখনো। তারপরে হচ্ছে দেখো বলা হচ্ছে কি যে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, এই লাইনে আসলাম কি যে আত্মনির্ভরতা বা পরনির্ভরশীলতা পরিহার করার বিষয়টি তাদের মাথায় চলে আসে। তারপরে কি, তারপরে বলা হচ্ছে 18 বছর বয়সেই অহরহ, মানে হচ্ছে বিভিন্ন সময়, মানে ধরো যে প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা তাদের মাথায় চলে আসে, নতুন নতুন ভাবনা, নতুন কিছু করার ইচ্ছা তাদের সামনে কিন্তু চলে আসে। ধরো 18 বছর বয়সে কোনো ধরনের নেতিবাচকতা আসলে 18 সেইটাকে জয় করতে জানে। 18 বছর বয়সে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে, নতুন কিছু করার চেষ্টা করবে। এটাই বলা হয়েছে মূলত এই দুইটি লাইনের মাধ্যমে, যে নতুন কিছু করার ইচ্ছা জাগে, দুঃসাহসিক কিছু করার ইচ্ছা তাদের মধ্যে জাগে। যেমন দুঃসাহসিক স্বপ্ন, কল্পনা, বিভিন্ন কিছু আমরা চিন্তা করি। যেমন তোমাদের মধ্যে অনেকে হয়তো চিন্তা করতেছে যে আমি বড় হয়ে মানে আমি বলতেছি না যে সম্ভব না, আমি যখন ছোট ছিলাম তখন হয়তো আমি চিন্তা করতাম আমি বড় একটা ক্রিকেটার হয়ে যাবো, সাকিব আল হাসানের মতো খেলবো, এরকম বিষয়পত্র মাথায় চিন্তা করতো, যেটা হয়তো একটা দুঃসাহসী চিন্তা ভাবনা। আমি কখনোই ক্রিকেট প্র্যাকটিস করতেছি না, আমি কখনোই ক্রিকেট খেলি না, আমি চিন্তা করতেছি যে আমি সাকিব আল হাসান হয়ে যাবো, আমি সাকিব আল হাসান হলে এমনি খেলবো। সো এইটাই না শুধুমাত্র, এছাড়া অনেক ধরনের দুঃসাহসী চিন্তা ভাবনা মাথায় কাজ করে। যেমন মনে হয় যে আবার যদি দেশে যুদ্ধ লাগে তখন আমরা দেশকে রক্ষা করার জন্য হয়তো যুদ্ধ করব। সো অর্থাৎ মূলত বলা হচ্ছে 18 বছর বয়সের এই সময়টাতে বিভিন্ন দুঃসাহসিক চিন্তা ভাবনা মাথায় আসে, দুঃসাহসিক বিভিন্ন কাজকর্ম করার চিন্তা ভাবনা চলে আসে, দুঃসাহসিক বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা ইত্যাদি নিয়ে বিভিন্ন বিষয় এখানে মূলত কাজ করে, ঠিক আছে? ভেরি গুড জুবায়ের, এটাই আমি বলতেছি যে কবিতার পাশে তোমাদেরকে ছোট করে হইলেও লিখে নিতে হবে যে জিনিসগুলো বলা হচ্ছে। যদি আমরা এই ছোট কাজটা না করি তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না যে আমরা কোথায় কোথায় কি কি বিষয় বলেছিলাম, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই 4টা লাইন সবাই ক্লিয়ার? আমরা কি এই 4টা লাইন সবাই ক্লিয়ার হয়েছে একদম? কমেন্ট পড়তেছি না, আচ্ছা। সো ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস একটু বলে নেই, আমার ক্লাস তো তোমরা খুব বেশি দিন পাও নাই, খুব মানে খুব বেশি ক্লাস আমার এইচএসসি ক্র্যাশে নেওয়া হয়নি এখন পর্যন্ত, নিব টানা একটা না কয়েকটা। কিছু জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে আমার ক্লাসে যতটুকু পড়ানোর আমি মনে করি যে একটা ক্লাসে পড়াতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, মানে তুমি যতটুকু নিতে পারবা আমি ক্লাসে তোমার জন্য ততটুকুই প্ল্যান করে রাখি। এক, সব কোর্সের ক্ষেত্রেই সেটা, সেটা হয়তো ইংলিশ বাংলা আইসিটিতে যারা আছো তাদের জন্য, ক্র্যাশ কোর্সে যারা আছো তাদের জন্য, আগে যারা আমার এসএসসি তে আমার সাথে ক্লাস করেছো তারা ওই জিনিসটা জানো যে আমি এইভাবে ক্লাস নেই, এটা হচ্ছে আমার সাধারণ ক্লাস নেওয়ার প্যাটার্ন আর কি। সো এমন হয় যে ধরো যেমন যখন অনেক এক্সপ্লেন করে পড়াই, আমাদের একটা স্পেশাল কোর্স যেটা আছে সেখানে আমরা ক্লাস সংখ্যাটা বাড়াই, কিন্তু এমন না আমি কম ক্লাসে তোমাকে বেশি বেশি পড়াই তোমাকে লোড দিব, এটা হবে না কখনোই। ক্র্যাশ কোর্সের কনসেপ্টটা হচ্ছে যে তোমাকে আমরা মেইন মেইন জিনিসগুলো পড়াবো, ইন শর্ট ব্রিফ দিব, বোঝাবো, প্র্যাকটিস করাবো, তোমরা পুরোপুরি সম্পর্কে যেন একটা মোটামুটি আইডিয়া পেয়েছো, তাই না? তো সেখান থেকে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি অলওয়েজ চেষ্টা করি যেন আমার ক্লাসগুলো তোমরা বোরিং ফিল না করো। বোরিং ফিল করা বলতে কি, প্রথমত বাংলা ক্লাস অনেকে বলে ভাই করবো না, ভালো লাগে না, করতে চাই না, এরকম অনেক বিষয় চিন্তা ভাবনা কাজ করে। বাট আমি চাই না যে তোমাদের মধ্যে এই জিনিসটা কখনোই কাজ করুক, কারণ আহ, বাংলা ক্লাস আমি জানি বিভিন্ন বিষয় বা বিভিন্ন কারণে তোমাদের করতে ইচ্ছা করে না, তোমরা সমস্যা ফেস করো, তোমাদের ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। বাট যে জিনিসটা বিষয় সেটা হচ্ছে আমি মনে করি যে একটা ক্লাস তুমি কলেজে বা স্কুলে বসে করলে যা করার কথা সেটা যেন আমার ক্লাসে অনলাইনে তুমি সেটা যতটুকু পারা যায়, এই কারণে আমি কমেন্ট করি, বা এই কারণে আমাদেরকে কমেন্ট পড়তে হয় যেন ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হয়, যেন তোমার কথাগুলো আমার কাছ পর্যন্ত আসে, যেন তুমি ফিল করো যে না ভাইয়া শুধু পড়াচ্ছেন না, ভাইয়া আমার কথাগুলো শুনছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে কমেন্ট পড়া না পড়া নিয়ে অনেক ধরনের মতবাদ স্টুডেন্টদের মধ্যে কাজ করে, এটা আমি জানি। এটা আমাদের ফিডব্যাক ফর্মে অনেক সময় আসে যে হ্যাঁ কমেন্ট পড়েন না, কমেন্ট কম পড়েন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কমেন্ট কম পড়লে বা কমেন্ট না পড়লে তোমাদের অনেকেরই
ইন্টারঅ্যাক্টিভ যে ফিলটা, এই যে আমার সাথে তুমি কথা বলতে পারছো, এই জিনিসটা হবে না। তুমি তো আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারতেছো না, তোমার একটা প্রবলেম হলে আমাকে জানতে পারছো না। আমার সাথে কমিউনিকেশনের ওয়েটা কি, আমাকে ক্লাসে কমেন্ট করতে হয়, লাইভ ক্লাসগুলোতে আমার সাথে ইন্টারঅ্যাকশন করার ট্রাই করতে হয়। তো সেই কারণে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের করতে হয়। ওকে, সো আমি যেভাবে ক্লাস নিচ্ছি, আমি আশা করি যে তোমাদের ক্লাসগুলো বোরিং লাগবে না, তোমরা ডিস্টার্ব ফিল করবা না, এবং আনন্দ নিয়ে ক্লাস করবা। তোমার ভালো লাগলে তুমি ক্লাস করবা, যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবো ভাই আপনার ক্লাস ভালো লাগে না, করবো না, কোনো সমস্যা নেই। বাট যতটুকু ক্লাস করছো তোমার মন শরীর দুইটাই ভালো রেখে চেষ্টা করবা ক্লাসটুকু করার। যদি এখন ক্লাস করতে ভালো লাগে পরে প্রি রেকর্ডেড ক্লাস করে নিও তোমার প্রয়োজন হলে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু জোর বলবো ক্লাস করো না। আর হচ্ছে আহ ধরো যে ক্লাসে একটু মনোযোগ দিয়ে একটু ধরো নোট ডাউন করে নিও, কারণ না হলে দেখবা যে বেশ প্যারা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। পরবর্তীতে কি বলা হচ্ছে, 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। আচ্ছা, এই 4টা লাইনের সারমর্ম যদি প্রথমে আগে বলি, তাহলে হচ্ছে মূলত বলা হয়েছে যে এই বছরে বা এই সময়টাতে মানুষের মধ্যে কোনো ধরনের ভয় কাজ করে না, বিভিন্ন বাধা আসলেও সেই বাধাকে অতিক্রম করে, প্রতিকূলতাকে অতিক্রম করে সামনে এগিয়ে চলে যায়। এবার যদি লাইন বাই লাইন ব্যাখ্যা বলি, তাহলে হচ্ছে 18 বছর বয়সের মধ্যে কোনো ভয় কাজ করে না। কোনো ভয় কাজ করে না কেন? কারণ হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন ধরনের দুঃসাহসিক চিন্তা ভাবনা, ধরো 18 বছর বয়সের একটা তরুণকে তুমি যদি বলো চল আজকে সমুদ্রে বের হয়ে যাই, অথবা ধরো উত্তাল সমুদ্রে বের হয়ে যায়, তোমার মনে কোনো ধরনের ভয় কাজ করবে না। কিন্তু তোমার বাবা মা কে তুমি সেম কথাটা বলো, তিনি কিন্তু একটু চিন্তা করবেন। কেন? কারণ এই যে 18 বছর বয়সের যে সময়টা, এই সময়টাতে খুব বেশি পিছু টান থাকে না। কিন্তু তোমার বাবা বা আমার বাবা মার ক্ষেত্রে কি পিছু টান আছে, আমরা আছি, আমাদের তাদের সন্তানরা আছে, অর্থাৎ তাদের কিছু যদি হয়, তাদের নিরাপত্তার কথাটা চিন্তা করতে হয়। সবকিছু মিলিয়ে তাদের মধ্যে, মনের মধ্যে একটা ভয় কাজ করে। কিন্তু আমি যখন 18 বছর বয়সে ছিলাম, আমার মনের মধ্যে কোনো ভয় কাজ করে না, আমার মধ্যে ওই ওই বিষয়গুলো এখন আসে নাই, ওই চিন্তা ভাবনা করা গুলো এখন আসে নাই যে আচ্ছা এই দুঃসাহসিক কাজটা করে ফেলবো, হয়তো একটা বিপদ হতে পারে, হয়তো একটা ক্ষতি হতে পারে। অর্থাৎ কোনো কিছুকে, কোনো প্রতিকূলতাকে আর প্রতিকূলতা হিসেবে তখন কিন্তু 18 বছর বয়সী মানুষের একদমই মনে হয় না, ঠিক আছে? আচ্ছা, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা বলতে কি বলা হয়েছে? বলতে বোঝানো হয়েছে বিভিন্ন সময় যত বাধা আসে, যে বিভিন্ন প্রতিকূলতা আসে, সেই প্রতিকূলতা কি, সেই প্রতিকূলতাকে তারা অতিক্রম করতে জানে, অতিক্রম করতে চায়। এটার কথাই মূলত বলা হচ্ছে যে 18 বছর বয়সের, কি বলতো, 18 বছর বয়সের তোমার কোনো ভয় থাকবে না। পদাঘাতে পাথর ভাঙতে পাথর বাধা বলতে মূলত বোঝানো হয়েছে যে বিভিন্ন সময় যে বাধাগুলো আসে, সেই বাধাগুলোকে অতিক্রম করতে চায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। অর্থাৎ 18 বছর বয়সের যারা কিশোর কিশোরী, তরুণ তরুণী আছে, তারা কিন্তু কখনোই মাথা নোয়াতে জানে না। মাথা নোয়াতে বলতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, তারা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না, বা কোনো কিছুর সামনে মূলত হচ্ছে তারা কি, মাথা নত করে না। অর্থাৎ যত বাধা আসুক, যত প্রতিবন্ধকতা আসুক, যত কিছুই আসুক না কেন, তারা সেই বিষয়টাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়। লাস্ট লাইনে বলা হচ্ছে 18 বছর বয়স জানে না কাদা। কাদা বলতে কি? কাদা বলতে মূলত যেই বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার, কাদা বলতে মূলত এখানে কান্না করার কথা বলা হচ্ছে। তোমরা জানো যে কান্না করার মাধ্যমে একটা মানুষের ভিতরে যে কষ্ট, একটা মানুষের অন্তরের যে কষ্ট, সেগুলা কিন্তু খুবই সহজে প্রকাশ করা হয়, এবং প্রকাশ করার সব থেকে সহজ মাধ্যমটাই হচ্ছে কান্না করা। এবং এইটার কথাই মূলত এখানে বলা হচ্ছে যে 18 বছর বয়স জানে না কাদা। অর্থাৎ এই সময়টাতে এই যে দুঃখ কষ্ট, ভিতরের যে কষ্ট, বিভিন্ন প্রথমত তারা কষ্টটাই অনুভবই করে না, উপলব্ধি করে না, যদি করেও সেটা তারা আবার প্রকাশ করে না। অর্থাৎ তারা জানে না যে কান্নার মাধ্যমে তাদের কষ্টগুলো প্রকাশ করা যায়। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ এই 4টা লাইনে প্রথমেই আমরা দেখলাম যে 18 বছর বয়সে যারা আছে তাদের মধ্যে কোনো ধরনের ভয় নাই, কোনো কিছুকে তারা ভয় করে না। দ্বিতীয় লাইনে আমরা দেখলাম যে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা বলতে মূলত বলা হয়েছে যে তোমার কি বলতো, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা বলতে মূলত বলা হয়েছে কি বলতো, মূলত বলা হয়েছে যে যত প্রতিবন্ধকতা, যত প্রতিকূলতাই আসুক না কেন, সকল প্রতিবন্ধকতাকে, সকল প্রতিকূলতাকে তারা কিন্তু অতিক্রম করতে জানে।
আয়েশা মেহজাবিন একটা কাজ করতে পারো আপু, সেটা হচ্ছে তুমি পরবর্তীতে ক্লাসটাতে হচ্ছে তোমার যখন আরো ফাস্ট পড়াবো, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আরো ফাস্ট পড়ালে আমি তো পড়াতে পারি, বাট তোমরা কি বুঝবা কিনা এটা হচ্ছে একটু প্রশ্ন আর কি। আহ, যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই, আমি আরো ফাস্ট পড়াচ্ছি তোমাদেরকে। যেহেতু তোমাদের ফাস্ট পড়াতে হবে, সেক্ষেত্রে তো কিছু বলার নেই আসলে। ঠিক আছে, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এটা বলতে মূলত আমরা বোঝাচ্ছি যে কারো কাছে মাথা নত করতে চায় না, এবং 18 বছর বয়স জানে না কাদা। এটা বলতে কি বলা হচ্ছে, এই যে এটা বলতে মূলত বলা হচ্ছে যে তোমার তারা এই বয়সের মানুষেরা বা এই বয়সের তরুণ তরুণীরা কান্না করতে যায় না, তাদের সহ্য ক্ষমতা, তাদের যে কষ্টকে সহ্য করা সেই ক্ষমতাটা অনেক বেশি, দুঃখকে সহ্য করার ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে। তো সেইটাই মূলত যেখানে বলা হয়েছে। ওকে, ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক ফাস্ট পড়াতে পারবো, আমি জাস্ট একবার রিডিং করে একবার এক্সপ্লেনেশন দিয়ে ক্লাসটা শেষ করতে পারবো, কিন্তু এটা তোমরা বুঝবা কিনা এটা একটু মাথায় রেখো। সো যখনই মানে একটা কমেন্ট তোমরা একটু করে ফেলো, তখন একটু চিন্তা ভাবনা করে করা উচিত, কারণ মানে এমন যদি হয় যে আমি ক্লাসটা শুধু শুধুই বড় করছি, তাহলে একটা কথার কথা, কিন্তু তোমাদের এক্সপ্লেনেশনের জন্য ব্যাখ্যা করছি, তখন যখন তোমরা বলো যে ভাইয়া ক্লাসটা ছোট করেন বা তাড়াতাড়ি পড়ান, তখন আসলে কিছু বলার থাকে না, মানে জিনিসটা একটু খারাপ লাগে আর কি। যাই হোক, প্যারা নাই, আমি চেষ্টা করতেছি আরেকটু ফাস্ট পড়ানোর, ঠিক আছে। ওকে, সো ফাস্ট পড়াইলে কেমন হবে এটার একটা স্যাম্পল আমি একটু দেখাই, তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা, মানে আমি দুইটাতেই পড়াতে পারবো। সো পরের প্যারাটা আমরা একটু ফাস্ট করে ফেলি, ঠিক আছে। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। আচ্ছা, কি বলা হয়েছে এই 4টা লাইনের মাধ্যমে? মূলত হচ্ছে এই 4টা লাইনের মাধ্যমে বলা হচ্ছে যে এই বয়সটা আসলে আত্ম উৎসর্গ করতে জানে। বিভিন্ন সময় যখন বিভিন্ন সময় যখন প্রতিবাদ জানানো হয়েছে, বিভিন্ন সময় যে প্রতিকূলতা অতিক্রম করেছে, সেগুলার সেগুলার যথাযথ মর্ম দিতে জানে, এবং এই স্টিমার যেরকম তাড়াতাড়ি চলে, এই বয়সে বা 18 বছর বয়সের মানুষেরাও কিন্তু খুবই তাড়াতাড়ি পড়াবে বা তাড়াতাড়ি হচ্ছে চলে। এটাই মূলত হচ্ছে এখানে বলা হয়েছে, ঠিক আছে। প্রাণ দেওয়ানোর পরবর্তীতে কি বলা হয়েছে? পরবর্তীতে বলা হয়েছে যে তাদের যে হচ্ছে তোমার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টা এখানে চলে এসেছে, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ বলো, বিভিন্ন সময় বলো, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে তারা সবসময় সম্মান করে, এই বিষয়টা হচ্ছে আমাদের মূলত এখানে বলা হয়েছে। ওকে, শেষ, মোটামুটি এই প্যারা 3 মিনিটে শেষ হয়ে গেছে, খুবই ভালো। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো যদি না বুঝে থাকো একটু জানাও, আর বুঝলে তো খুবই ভালো, তা আমরা পরের প্যারাতে তাহলে হচ্ছে চলে যাব, ঠিক আছে। ওকে, ঠিক আছে। না, সবাই বুঝবে, কারণ আমি স্লো পড়াবো, ঠিক আছে। আমি জাস্ট খালি এই তোমাদের মানে আমি একটা জিনিস হচ্ছে, কখনো হঠাৎ করে যখন এরকম কমেন্ট হঠাৎ করে চোখে পড়ে, তখন হচ্ছে মনে হয় যে আচ্ছা তাইলে মানে যে বলতেছো সে তো আসলে বুঝে বলতেছো না, জাস্ট বলে ফেলতেছো ভাই আর একটু ফাস্ট পড়ান, আরো তাড়াতাড়ি পড়ান। কিন্তু প্রবলেমটা হইলো তোমার এটা এক্সপিরিয়েন্স করাটা দরকার, প্লাস সবারই এক্সপিরিয়েন্স করা দরকার যে আসলে ফাস্ট পড়াইলে কিরকম হবে। সেই জন্য আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বাট ফার্স্ট তো আমি আলটিমেটলি এই প্যারাটা আবার এক্সপ্লেন করবো, সো চিন্তা করার কিছু কারণ নেই। বাট আশা করি তোমরা বুঝতে পারছো যে এর থেকে ফাস্ট পড়াইতে গেলে তোমাদের জন্যই প্রবলেম হবে, তোমরাই যে জিনিসগুলো বুঝবা না, লিখতে পারবা না, প্রবলেমগুলো হয়ে থাকবে, ঠিক আছে। সো আই থিংক বুঝতে পেরেছো যে যেই জিনিসটা বলেছিলাম আমি আমার মতোই পড়াবো, আমি কিন্তু এমন না যে তোমাদের কথা শুনে খুব ফাস্ট পড়াবো, কারণ এক দুইজন স্টুডেন্টের এরকম কমেন্ট আসবেই, এক দুইজন স্টুডেন্ট আমাকে পছন্দ করবে না, অনেক বিষয় আসবে, বাট কিছু করার নেই। আমার কাছে ম্যাথস যে স্টুডেন্ট, আমার কাছে ওভারঅল বাকি স্টুডেন্টরা সব বুঝতেছে কিনা এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই প্যারাটার প্রথম থেকে আমরা শুরু করি। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এখানে রক্তদানের বলতে কোন রক্তদানের কথা বলা হচ্ছে? ধরো বিভিন্ন সময় আমাদের তোমার শহীদ হয়েছেন বিভিন্ন মানুষেরা, 1971 সালের কথা বলতে পারো, 1952 সালের কথা বলতে পারো, 1966-র কথা বলতে পারো, 1970-এর কথা বলতে পারো। বিভিন্ন সময় যারা রক্ত দিয়েছে এই দেশের জন্য, অর্থাৎ আত্ম উৎসর্গ করেছে, সেই আত্ম উৎসর্গের পুণ্য, অর্থাৎ সেই যে রক্তদানের পুণ্য, সেটার যথাযথ মর্যাদা 18 বছর বয়সের মানুষেরা দিতে পারে।
কারণ তারা উপলব্ধি করে দেশের জন্য যারা কাজ করেছেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের 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 মর্যাদা করা প্রয়োজন। তাদের যথাযথ সম্মান, যথাযথ যোগ্যতা, যথাযথ তাদেরকে বোঝানোর যাতে তাদের যথাযথ সম্মানটুকু দেওয়া প্রয়োজন। এটাই মূলত বলতে চাচ্ছিলাম। পরে বলা হচ্ছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তোমরা স্টিমার দেখেছো কেউ? অনেকেই দেখার কথা। স্টিমার আর নৌকার মধ্যে পার্থক্য কি বলতো? স্টিমার কিন্তু বেশ দ্রুতগামী এবং স্থির থাকে না। নৌকা যেমন বিভিন্ন সময় কিন্তু ধরো স্থির থাকে আবার চলে। মানে চালাতে হয় এভাবে, অর্থাৎ স্রোতটাকে বুঝে, বুঝে চালাতে হয়। কিন্তু স্টিমার মানে কিন্তু যেটা হয় যে স্টিমার খুবই দ্রুত চলে, মানে মোটামুটি দ্রুত চলে এবং কখনোই স্থির থাকেন না। অর্থাৎ এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে যে 18 বছর বয়সের যে কিশোর কিশোরী তরুণ তরুণীরা আছে তারা কিন্তু স্থির নয়, তারা তারা চলমান, তাদের যে জীবনটা সেটা সেই সময়টা মানে স্টিমারের মতো চলতে থাকে একদম, একটা না একটার পর একটা তারা কিছু একটা করতে থাকে, তারা কোনো একটা কাজ করতে থাকে বা তারা কোনো দুঃসাহসিক কাজ করে, তারা হয়তো পড়াশোনা করে, তারা হয়তো খেলাধুলা করে, তারা বাইরে ঘুরে, তারা দেশের জন্য জীবন দেয়। অর্থাৎ তাদের জীবনটা যে স্থির নয় এটাই মূলত হচ্ছে এখানে বলা হয়েছে। অর্থাৎ তাদের জীবনটা কি করবে, তাদের জীবনটা হচ্ছে ধীরে ধীরে মানে 18 বছরটা 18 বছরের যে কিশোর কিশোরী তরুণ তরুণী আছে তাদের জীবনটা কখনোই স্থির থাকবে না, বাষ্পের বেগের মতো ছুটে চলবে। আচ্ছা, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। শপথের কোলাহলে মানে যখনই প্রয়োজন পড়বে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে প্রাণ দেওয়া নেওয়া থাকে না, ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। এটা বলতে কি বলা হচ্ছে? এটা বলতে মূলত বলা হচ্ছে যে ওই যে আত্মত্যাগের মর্যাদার কথা বলেছিলাম এবং শহীদদের প্রতি যে সম্মান মর্যাদা সেইটা কিন্তু দেখানো হয়েছে এবং তারা শপথ করে যে যখনই প্রয়োজন পড়বে দেশের জন্য তারাও সেই সকল শহীদদের মতো কি করবে, সেই সকল শহীদদের মতো অকাতরে জীবন দিবে, দেশের জন্য লড়াই করবে, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য কাজ করবে, যেন দেশকে শত্রুমুক্ত করা যায়, দেশের উন্নয়নে কাজ করা যায়। এই বিষয়টা কিন্তু মূলত এই অংশটাতে ফুটে উঠেছে। আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, সো একদম ফার্স্ট লাইন থেকে শুরু করে এই পর্যন্ত আমি তোমাদেরকে একদম মেন মেন লাইনের ব্যাখ্যাগুলো একবার করে বলে দিচ্ছি, যেগুলো তোমরা নোট ডাউন করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো 1 মিনিট একটু সময় নাও। এই পর্যন্ত যতটুকু পড়েছি সব বুঝেছো কিনা, কোনো কিছু কনফিউশন আছে কিনা একটু বলো। সো একটু আমাকে জানাও যে সবকিছু ক্লিয়ার। আচ্ছা, সো নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছিল। সো যেটা বলছিলাম যে ফার্স্ট থেকে আমরা হচ্ছে চলো একদম মোটামুটি কি কি জিনিস তোমরা লিখে রাখবা, লিখে রাখা প্রয়োজন বইয়ের লাইনে সেটা একটু বলে রাখি। আর হচ্ছে মানে বুঝায় রাখি, সো যেন যখনই প্রয়োজন পড়ে দেখে নিতে পারো বা একবার রিক্যাপ হয়ে যাবে যে ভাই আমি এই অনেকের হয়তো এই লাইনটা বুঝি নাই, ওই লাইনটা বুঝি নাই। সো আচ্ছা, লাস্ট 2 লাইনের ব্যাখ্যা হচ্ছে মূলত শহীদদের প্রতি যে আত্মমর্যাদা বা শহীদদের প্রতি যে সম্মানটুকু সেটা দেখানোর কথা বলা হচ্ছে, মর্যাদা দেখানোর কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা শপথ আত্মাকে শপথের কোলাহলে, মানে তারা শপথ করে যখন প্রয়োজন পড়বে নিজেদেরকে সঁপে দিচ্ছে, যখনই প্রয়োজন পড়বে কি হবে, তারা দেশের জন্য কাজ করবে, দেশের স্বাধীনতার জন্য কাজ করবে, অন্যান্য শহীদদের মতো তারাও যদি প্রয়োজন পড়ে অকাতরে জীবন দিবে, ঠিক আছে? ওকে, তো একদম ফার্স্ট লাইনে মূলত আমরা 18 বছর বয়সে নতুন জন্ম অর্থাৎ নবজন্মের কথা বলেছি। দ্বিতীয় লাইনে আমরা বলেছি তাদের যে নতুন কিছু, নতুন বিভিন্ন ধরনের ইচ্ছা, নতুন বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা কাজ করে সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তৃতীয় লাইনে বলেছেন যে 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। মূলত এই দুইটা জিনিসে, দুইটা লাইনের একসাথে ব্যাখ্যা যে নতুন কিছু করার ইচ্ছা তাদের মধ্যে যে জাগে সেটা মূলত ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, 18 বছর বয়সের কোনো নেই ভয় বলতে এখানে মূলত বলা হচ্ছে 18 বছর বয়সে মানুষেরা কোনো কিছুকে ভয় পান না, ঠিক আছে? পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, মানে বিভিন্ন প্রতিকূলতা যখন আসে তখন সেটাকে তারা অতিক্রম করতে জানে তারা। পরের লাইনের ব্যাখ্যা হচ্ছে তারা কখনোই মাথা নত করে না। পরবর্তী লাইনের ব্যাখ্যা হচ্ছে 18 বছর বয়স জানে না কাদা, অর্থাৎ তারা কাঁদে না। তাদের যে ক্ষমতা, তাদের যে তোমার তাদের যে হচ্ছে তোমার ক্ষমতা, তাদের জন্য বিভিন্ন কষ্টকে সহ্য করার যে ক্ষমতা সেটা অনেক বেশি, এটা মূলত এখানে ফুটিয়ে তোলা হচ্ছে, ঠিক আছে? তারপরে কি এ বয়স জানে রক্তদানের পুণ্য, মানে কি
এই যে ধরো যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যারা দেশের জন্য, দেশের জাতির জন্য, জাতির কল্যাণের জন্য কাজ করেছে, তারা কি, তারা হচ্ছে প্রাণ দিয়েছে, তারা হচ্ছে তোমার তাদের সেই মূল্যটুকু দিতে কিন্তু জানে। মূল্যটুকু দিতে জানা মানে কি, ধরো যে যেই মানুষেরা কষ্ট করে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য কাজ করেছে বা দেশ এবং জাতির উন্নয়ন ওভারঅল কাজ করেছে, তাদেরটা ব্যাপারটা এমন হলো যে এখন 18 বছর মানুষেরা সেই যে ধারাবাহিকতাকে এগিয়ে নিতে জানে। অর্থাৎ এমন না যে আচ্ছা ঠিক আছে আমার দেশে তো অনেক উন্নয়ন হয়েছে তাহলে আমি এখন হাত গুটিয়ে বসে থাকি, না, তাই সেই ধারাবাহিকতায় 18 বছরের তরুণ তরুণী কিশোর কিশোরীরাও চেষ্টা করবে কি সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, ঠিক আছে। পরবর্তীতে বলা হচ্ছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এটা বলতে মূলত বোঝানো হচ্ছে যে 18 বছর বয়সের যে তরুণ তরুণী রয়েছে তাদের জীবনটা স্থির নয়, প্রবাহমান, গতিশীল, তাদের যে জীবনটা গতিশীল, এটা মূলত বলা হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। এটা কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা বলা হয়েছে কারণ হচ্ছে তোমার যে আহ, এই যে তোমার আত্মদান বা শহীদদের প্রতি মর্যাদা বা আত্মসম্মান দেখানো, এটা হচ্ছে যে কখনো ধরো যে তাদের এই প্রাণ দেওয়ার ঝুলিটা, অর্থাৎ প্রাণ দেওয়ার যে ঝুলি, সেটা কখনো শূন্য থাকে না। অর্থাৎ যখনই প্রয়োজন পড়বে তারা কি করবে, তারা দেশের জন্য প্রাণ দিবে, দেশের জীবনের জন্য প্রাণ, দেশের জন্য জীবন দিবে। এইটাকে মূলত লাস্ট 2 লাইনে এক্সপ্লেন করা হয়েছে যে শহীদদের প্রতি আত্মসম্মান, আত্মমর্যাদা তারা দেখানো চাচ্ছে। এবং কি বলেছে, এবং বলেছে যখনই প্রয়োজন পড়বে তারা শপথ গ্রহণ করেছে, শপথ নিয়েছে যে যখন প্রয়োজন করবে আত্মাকে সঁপে দিবে। অর্থাৎ দেশ জাতির উন্নয়নের জন্য যদি প্রয়োজন হয় তারা তাদের আত্মাকে সঁপে দিবে এবং হচ্ছে যে এগিয়ে নিয়ে যাবে দেশকে আরো বেশি, ঠিক আছে। তাহলে সবাই লিখে নিয়েছো আই থিঙ্ক, কারো কোনো কনফিউশন থাকার কথা না। পরবর্তী অংশে তাহলে চলে যাই, ওকে। আচ্ছা, পরবর্তী অংশে বলা হয়েছে যে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। অষ্টম লাইনে অষ্টম লাইন কই ছিল, অষ্টম লাইনে, হ্যাঁ, আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করে, কারণ তারা তাদের যে সহ্য ক্ষমতা বা হচ্ছে কষ্ট, মানে কষ্টকে সহ্য করার ক্ষমতা অনেক বেশি, তো তারা কাঁদে না। এটা কি মূলত সেখানে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে 18 বছর বয়স ভয়ঙ্কর, এখানে ভয়ঙ্কর কেন বলা হচ্ছে যে এই বয়সটা আসলে বিভিন্ন ধরনের বিপদ আসে, বিভিন্ন ধরনের বিপদ আসে, বিভিন্ন ধরনের প্রতিকূলতা আসে, যেটা নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু এই বিপদগুলাকে ভয়ঙ্কর বলার রিজনটা হচ্ছে এই বিপদ তো আসে কিন্তু বিপদগুলাকে আবার তুচ্ছ করে, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে। ধরো একটা বিপদ আসতেছে, একটা সমস্যা আসতেছে, সেই সমস্যাটাকে আমরা খুব বেশি মানে 18 বছর বয়সে যারা আছি তাদের এই সমস্যাটা সমস্যা মনে হয় না, বিপদ মনে হয় না। যেমন ধরো তোমাদের সামনে একটা আসন্ন বিপদ বলি, যেমন এইচএসসি পরীক্ষা হবে না হবে, এটা তোমরা জানো, বা কোনো একটা ভাবে কোনো একটা সিস্টেম করা হবে, অ্যাসাইনমেন্ট আছে, তোমাদের অনেক কিছু হইতে পারে। তো অনেকে এখনো মনে করতেছো যে আর এইচএসসি হবে না, আমি পড়বো না, এটা যদি মনে করে থাকো তাহলে এটা তোমাদের জন্য একটা আসন্ন বিপদ, এবং এটা তোমরা কোনো গায়ে লাগাচ্ছ না, কোনো ভয় পাচ্ছ না। অর্থাৎ কি, যে কোনো কিছুই সহজ মনে হয়, যে কোনো কিছুই মনে হয় দূর, এটা কোনো ব্যাপার, এটা আমি পারবো করতে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম নয়, ব্যাপারটার কঠিন অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে যে ভয়ঙ্কর, অনেক বিষয় রয়েছে তোমার জন্য অনেক বিপদ হতে পারে। এই সবগুলা বিষয় আসে 18 বছরে কখনো না কখনো, তাই না। কিন্তু ওই যে আমরা বিভিন্ন সময় কি করি, 18 বছর এই ভয়গুলাকে, আচ্ছা হ্যাঁ, এটা ঠিক বলেছো। আচ্ছা, সিরাজুম মনে রাখি একটা কথা বলেছো যে আমি যদি ব্যাখ্যাগুলো একদম লিখে দেই তাহলে যেটা হবে, আমি বলি এই ক্লাস এই কথাগুলো ব্যাখ্যা লিখে দিলে এই ব্যাখ্যাগুলোই তোমরা লেখার চেষ্টা করবা, তাহলে কি হবে, সবার ব্যাখ্যা এক হবে। আমার সাথে 6,500 স্টুডেন্ট তোমরা এই ক্র্যাশ কোর্সের ক্লাসটাতে আছো, তো সবার ব্যাখ্যা যদি এক হয়, চিন্তা করে দেখো অবস্থাটা কি হবে, একটু প্রবলেম না। বাট আমি যদি তোমাদেরকে এক্সপ্লেন করে দিই, তোমরা ক্যাচ করলে, তোমরা নিজেদের মতো যদি খাতায় নোট করে নাও, নিজেদের মতো বই নোট করে নাও, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। তো এইটাই মূলত বলছিলাম। আচ্ছা, পরবর্তীতে কি বললাম যে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ
তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। অর্থাৎ এই বয়সে অসহ্য যন্ত্রণা কেন বলা হচ্ছে? কারণ অসহ্য যন্ত্রণা বলা হচ্ছে যে এই সময়টাতে আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করে, এক ধরনের ক্ষুব্ধ হয়ে ওঠার মনোভাব কাজ করে যে আমরা যখনই আমাদের আশেপাশে কোনো ধরনের অত্যাচার, আমরা আমাদের আশেপাশে কোনো ধরনের শোষণ, আমরা কোনো পীড়ন, আমরা কোনো ধরনের বৈষম্য, আমরা যখনই দেখছি আমরা তখনই সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। অর্থাৎ সীমিত আমাদের ক্ষমতা। আমরা হয়তো কোনো কিছু করতে পারবো না। আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে কিছু করতে পারছি না। কিন্তু এক ধরনের ক্ষুব্ধ হয়ে ওঠা, মনে, মনে এক ধরনের কষ্ট পাওয়া যে এটা কেন হচ্ছে? এটা তো খুবই খারাপ হলো। অর্থাৎ এই যে বিষয়টা, এই যে মানে মনে ক্ষুব্ধ হয়ে ওঠা, তরুণদের যে ক্ষুব্ধ হয়ে ওঠা সেইটাই মূলত এখানে অসহ্য যন্ত্রণা হিসেবে বলা হয়েছে। যে আমাদের মনে অনেক ধরনের বিষয় চিন্তা আসে, অনেক ধরনের চিন্তা ভাবনা আসে যেগুলা হচ্ছে কি হয় বলতো? সেগুলা হচ্ছে তোমার সেগুলা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি যে আমরা হচ্ছে হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যে অসীম স্বপ্ন সেইটাকে বাস্তবায়ন করার জন্য এক ধরনের অসহ্য যন্ত্রণা আমাদের মধ্যে কাজ করে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। আচ্ছা, এ বয়সে তীব্র আর প্রখর বলা হয়েছে কেন? এই বয়সটাতে আমাদের অনুভূতিগুলা অনেক গভীর, মানে অনেক বেশি কাজ করে, অনুভূতিগুলা অনেক তীব্রভাবে কাজ করে। ধরো কোনো একটা কিছুতে খুব ছোট একটা বিষয় হয়তো, কিন্তু তুমি আমি হয়তো কোনো একটা ছোট বিষয়, কিন্তু 18 বছর বয়সে যে সময়টা, সেই সময়টাতে আমরা ইমোশনালি অনেক উইক থাকি। সো যেটা হয় যে অনেক ক্ষেত্রেই তোমরা অনেক দুর্বল হয়ে পড়ো বা হচ্ছে মন খারাপ হয়ে যায়। ধরো কিছুই তোমার আম্মু বলল না, জাস্ট হয়তো একটু রাগ হয়ে কথা বলেছে, তুমি কান্না করে দিতেছো, তোমার কষ্ট লাগছে, তোমার মনে হচ্ছে আরে আম্মু এমনি কথা বললো কেন? কারণ ওই যে অনুভূতির তীব্রতা কাজ করে যে আম্মু আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, এটাই আমরা ধরে নিই, আমরা এটাই বুঝে নিই, তাই না? সো এক ধরনের সংবেদনশীলতা আমাদের মধ্যে কাজ করে এবং সেইটাকেই মূলত এখানে উল্লেখ করা হয়েছে যে এই যে অনুভূতির তীব্রতা এবং সংবেদনশীলতা, এইটা আমাদের জন্য কি একদম অনেক গভীরভাবে এই 18 বছরের যে বয়স সেই সময়টাতে কাজ করে। ঠিক আছে? এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। আচ্ছা, মন্ত্রণা বলতে এখানে মূলত যে বিষয়টা আমরা বলেছি সেটা হচ্ছে যে এই সময়টাতে যে বিষয়গুলা আসে, বিভিন্ন ধরনের ভালো চিন্তাভাবনা আমাদের মনে আসে, বিভিন্ন ধরনের খারাপ চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসে। দেখা যায় যে আমরা বিভিন্ন সময় আমাদের সময়ের অপব্যবহার করছি। আমরা সময়টাকে অপচয় করছি। দেখা যাচ্ছে আমরা লাইভ ক্লাস করছি, কিন্তু আমরা হচ্ছে তোমার আ নোট ডাউন করতেছি না। যেমন ধরো একটা ভালো কথা কি বলছি? আমি একটা ভালো কথা বলছি যে তোমরা যখনই আমার সাথে ক্লাস করো এট লিস্ট একটা খাতা, একটা কলম আর অথবা বইটা নিয়ে রাখো, যেন এট লিস্ট নোট ডাউন করে রাখতে পারি। এটা ভালো কথা বলছি। এটা তোমার কানে একটা মন্ত্রণা আমি দিলাম। ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। ঠিক আছে? এটা ভালো মন্ত্রণা। খারাপ মন্ত্রণা কি? তোমার বন্ধু বলল, "আরে দোস্ত আর পড়াশোনা করা লাগবে না। পরীক্ষা তো হবেই না। এটা তো তুই জানোস। কোন সমস্যা নাই। পড়াশোনা চল বাদ দেই। খেলাধুলা করি। ঘুরি-ঘাড়ি, বাইরে ঘুরি।" এটা একটা খারাপ মন্ত্রণা তোমার বন্ধু তোমাকে দিয়েছে। এমন হতে পারে এখন লকডাউন চলতেছে, কড়া লকডাউন চলতেছে। তোমার একটা বন্ধু বলল, "চল দোস্ত খেলতে যাই অথবা বের হয়ে যাই, একটু ঘুরে আসি। ভাল লাগতেছে না বাসায়।" এটা একটা খারাপ মন্ত্রণা। অর্থাৎ তোমার এই বয়সের যে সময়টা, যেমন ধরো যে বড় মানুষরা তোমার মানে আমাদের বাসায় যারা প্যারেন্টস রয়েছে তারা কি বেরোতে পারছেন? পারছেন না। তারা চাইলেও কিন্তু চান না তারা বেরোতে। কারণ তারা সমস্যাটা বুঝেন। তারা সমস্যাটা উপলব্ধি করতে পারেন যে এখন বের হইলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হবে। বাট এই জিনিসটা কিন্তু 18 বছরের যারা মানুষ রয়েছে, 18 বছরে আমরা যারা আছি, তারা সেটা কিন্তু সেইভাবে ঠিক উপলব্ধি করতে পারে না। ঠিক আছে? সো এই জিনিসটাই মূলত এখানে বলতে যাচ্ছিলাম যে এই সময়টাতে মানুষের মনে বিভিন্ন ধরনের ইতিবাচক বা নেতিবাচক বিভিন্ন ধরনের মন্ত্রণা আসে, বিভিন্ন ধরনের বিষয় আসে। বাট আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে ইতিবাচক দিকগুলাকে মানে গ্রহণ করতে, নেতিবাচক যে দিকগুলো রয়েছে সেগুলাকে আমরা যেন গ্রহণ না করি। এবং সেইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত এখানে বলা হয়েছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? থার্ড লাইনটা কি এই প্যারার থার্ড লাইনটা? এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে মূলত এখানে তোমার হচ্ছে যে জিনিসটা বলা হয়েছে যে এই বয়সে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কাজ করে। এই বয়সে তাদের মানে যত ধরনের অনুভূতি রয়েছে, অনুভূতিটা তীব্র হয়ে কাজ করে। তাদের প্রখরতা কাজ করে, এক ধরনের সংবেদনশীলতা কাজ করে। সো এই জিনিসটাই হচ্ছে তোমার এখানে মূলত বলা হয়েছে। তোমার কমেন্টটা চোখে পড়ছে দেখে আমি ভাই ওই অ্যান্সারটা দিয়েছি। বুঝতে পেরেছো? এটা কিন্তু বুঝার কথা, তাই না? ফয়সাল আহমেদ
যে জিনিসটা বলতেছিলাম, ঠিক আছে? সো আচ্ছা, 18 বছর কথাটা কতবার ব্যবহার করা হয়েছে এই ধরনের প্রশ্ন এখন আর আসে না, এটা একটু মাথায় রেখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, চাইলে পরবর্তীতে ওয়েব অ্যাপ থেকেও নোট করে নিতে পারো, বাট এই যে টাইমটা একটু ওয়েস্ট হলো না, তুমি লাইভ ক্লাসেই তো নোটটা করে রাখতে পারতা, তাই না? আচ্ছা, সো এটাই বলতেছিলাম। ওকে, 2 নাম্বার লাইনে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা মানে কি? এই সময়টাতে বিভিন্ন আহ, অন্যায় নিয়ে, অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে মনের মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করে, এক ধরনের ক্ষুব্ধ হয়ে ওঠে এই বয়সের মানুষেরা। কিন্তু দেখা যায় যে তাদের হয়তো ক্ষমতা নাই, তাদের হয়তো সে সামর্থ্যটুকু নাই যে যে ডিরেক্টলি প্রতিবাদ করবে, অত্যাচারের বিরুদ্ধে গিয়ে লড়াই করবে। কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষুব্ধ হয়ে ওঠার মনোভাব রয়েছে, এক ধরনের ক্ষোভ তাদের মধ্যে কাজ করে যে কেন এমনটা হচ্ছে, কেন এই ধরনের কাজগুলো করা হচ্ছে, কেন মানুষের উপর অত্যাচার হচ্ছে, কেন নির্যাতন হচ্ছে, বুঝছো? তো এই জিনিসগুলো হচ্ছে মূলত এখানে বা এই অংশটাতে ফুটে উঠেছে। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে আছে? যারা ক্লাসে আছো একটু আমাকে বলো তো। সেকেন্ড লাইনটা সুলতানা মাত্র বললাম, আরেকবার বলবো? আর তো লাগার কথা না। চতুর্থ লাইনটা আমি 2বার এক্সপ্লেন করেছি যে সাদিয়া আর ইচ্ছা করতেছে না। আচ্ছা, তারপর আরেকবার বলেছি, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, বলতে এই বয়সে বিভিন্ন ধরনের ভালো বিষয়ও মাথায় আসে, বা মাথায় বলতে হচ্ছে ইতিবাচক দিকও আমাদের কানে আসে, নেতিবাচক দিকও আসে। মানে বিভিন্ন ভালো মন্ত্রণা বা ভালো হচ্ছে তোমার নির্দেশনাও আসে, খারাপ বিভিন্ন বিষয়ের সাথে আমরা জড়িয়ে যেতে পারি। সো এইটাই মূলত এখানে বলা হচ্ছে যে ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক ইত্যাদি বিভিন্ন মতবাদের সঙ্গে আমরা এই বয়সে, অর্থাৎ এই বয়সের যে তরুণরা রয়েছে তারা হচ্ছে পরিচিত হয়ে ওঠে। সেটাই হচ্ছে মূলত এই অংশটাতে ফুটিয়ে তোলা হচ্ছে। আমরা কি সবাই ক্লিয়ার? আমাদের কোনো কনফিউশন আছে? ভাইয়া আপু যারা আছো ক্লাসটাতে একটু আমাকে জানাও, কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসে একটু ছোটখাটো প্র্যাকটিস করে নিই, কি বলো? মানে যতটুকু পড়লাম সামনের ক্লাসে বাকিটুকু শেষ করে অবজেক্টিভ পুরোটা প্র্যাকটিস করবো না, এবার আজকের ক্লাসে তো একটু প্র্যাকটিস আই থিঙ্ক করা উচিত। সো যারা ক্লাসটা করেছো তারা বইটা একটু ঠাস করে বন্ধ করে ফেলো তো, বইটা আর দরকার নাই, স্লাইডটা আর দরকার নাই। যারা ক্লাসটাতে আছো তোমরা এখন যে কাজটা করবা, আমার সাথে কিছু কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমরা করবা। কোশ্চেনগুলো আমি মুখে বলবো, শুনে তোমরা ডিরেক্টলি অ্যান্সার করে দিবা, ঠিক আছে? বলো তো, আমাদের যে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে আমরা কথা বলছি, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? যারা ক্লাসটাতে আছো বইটা বন্ধ করে, হ্যাঁ, সবাই একটু আমার সাথে এটা একটু সৎভাবে, একটু একদম প্লেজারিজম করা যাবে না, একদম এটাতে আমরা কেউ মানে হচ্ছে বই দেখে উত্তর করবো না। আমরা মনে আছে কিনা একটু ট্রাই করে দেখি, মনে না থাকলে বলবো ভাইয়া মনে নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমার ক্লাসটা কতটা অ্যাটেন্টিভলি তোমরা করার চেষ্টা করেছো। ওকে, সো যারা আছো ক্লাসটাতে একটু আমাকে বলো যে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? যারা ক্লাসে আছো জলদি জলদি, ঠিক আছে? সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? যারা ক্লাসটাতে আছো জলদি জলদি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ছাড়পত্র, ভেরি গুড, আহনাফ বলেছো, বাকিরাও বলো, ওমর ফারুকও বলেছো ছাড়পত্র। যদি আমরা না পারি তাহলে বলবো ভাইয়া পারি না, কোনো সমস্যা নেই, এটাও একটু কমেন্টে লিখবো। তারপর হচ্ছে নাজমুন নাহার বলেছো ছাড়পত্র, আরিফ ইব্রাহিম খলিল অল ক্লিয়ার বলেছো, ছাড়পত্র বলেছো। আচ্ছা, মুস্তফা আবরার বলেছো ছাড়পত্র, ইমাম হোসেন বলেছো ছাড়পত্র, ভেরি গুড, আয়েশা তানহা বলেছো ছাড়পত্র, তারপরে হচ্ছে সিরাজুল মনির আখিও বলেছো ছাড়পত্র, ভেরি গুড, ওকে। উম্মে হাবিবা শেফা বলেছো ছাড়পত্র, মেহরাবউদ্দিন চৌধুরী বলেছো ছাড়পত্র, ভেরি গুড। তামকিন ফারহান বলেছো ছাড়পত্র, শেখিয়া বলেছো ছাড়পত্র, পলকও বলেছো ছাড়পত্র, ভেরি গুড, ওকে। নাসিমা জান্নাতও বলেছো ছাড়পত্র, ওকে। ঠিক আছে, বলো তো ফ্যাসিবাদ বা ফ্যাসি বিরোধী মানে কি? যারা ক্লাসটাতে আছো, ফ্যাসি বিরোধী এই শব্দটার মানে কি? মনে নাই? কোনো কোনো সমস্যা নেই, ওটার উত্তর হবে হচ্ছে ছাড়পত্র, ঠিক আছে? হিয়া, কোনো সমস্যা নেই, না পারলে এইভাবে বলবা, কোনো প্যারা নেই। আমরা হচ্ছে প্র্যাকটিস করলে এই যে ধরো একটা রিক্যাপ হয়ে যাবে পুরো ক্লাসটা, ঠিক আছে? ওকে, আফিয়াস, ফাবিয়া, সাদিয়া সবাই বলেছো ছাড়পত্র, অনেক অনেক ধন্যবাদ। এখন বলো যে ফ্যাসিবাদ বিরোধী এটার মানে তোমরা কি বুঝো যারা ক্লাসে আছো? একটু বলো তো আমাকে, ফ্যাসিবাদ বিরোধী বলতে তোমরা কি বুঝো যারা ক্লাসটাতে আছো? একনায়কতন্ত্র, ভেরি গুড। আচ্ছা, আয়েশা খান আবার একনায়কে এক দিয়ে লিখছে, খুবই শর্টকাট, খুবই ভালো টেকনিক। আচ্ছা, বিরোধী বানানটা ভুল হয়ে গেছে না জুলফিকার?
আচ্ছা, চেরি ব্লসম পারে নাই, কোনো সমস্যা নেই, এক্সপ্লেন করে দিচ্ছি। সিরাজুল মনির আঁকি বলেছে একনায়কতন্ত্র বিরোধী। ওকে, ফ্যাসিবাদ বিরোধী বলেছি, ফ্যাসি বিরোধী বলেছি। আঁকি কি হবে বলো তো? একনায়কতন্ত্র বিরোধী হওয়ার কথা, তাই না? একনায়কতন্ত্র না, কিন্তু সিরাজুল মনিরা একনায়কতন্ত্র না, একনায়কতন্ত্র বিরোধী, যেহেতু আমি ফ্যাসিবাদ বিরোধী বলেছি। ফ্যাসিবাদ মানে হচ্ছে একনায়কতন্ত্র। ওকে, ভেরি গুড। একনায়কতন্ত্র ওবায়দুল বলেছো, সামিয়া বলেছো, আলিফ বলেছো। ঠিক আছে। সো আমি একটু, একজন বলেছি না পারো না, আমি এটা একটু এক্সপ্লেন করছি কারণ এটা বইও পাবা না। ফ্যাসিবাদ মানে হচ্ছে একনায়কতন্ত্র, অর্থাৎ একজন রাজা থাকবেন, একজন শাসক থাকবেন, এরকম মনোভাব। ঠিক আছে, সেটাকে আমরা ফ্যাসিবাদ বলে থাকি। আর ফ্যাসিবাদ বিরোধী মানে হচ্ছে এই যে শাসন ব্যবস্থা, সেটার বিরুদ্ধ মনোভাব পোষণ করা, যেটা সুকান্ত ভট্টাচার্যের মধ্যে ছিল। এবং সেই জন্য তিনি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শিল্পী সংঘের পক্ষে একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। বলো তো কাব্যগ্রন্থটার নাম কি, যারা আছো ক্লাসটাতে? তিনি যে ফ্যাসিবাদ বিরোধী সংঘের জন্য একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন, সেই সম্পাদিত কাব্যগ্রন্থটার নাম কি? যারা ক্লাসটাতে আছো জলদি জলদি একটু আমাকে কমেন্ট করে জানাও যে তিনি ফ্যাসিবাদ বিরোধী শিল্পী সংঘের পক্ষে যে কাব্যগ্রন্থটা রচনা করেছেন, সেই কাব্যগ্রন্থটার নাম কি? আচ্ছা, মেহরাব, পলক, সোয়াইব, মিম, তারপরে হচ্ছে তাফসির, তারপরে হচ্ছে মাহাদি, জান্নাতুল নাইম, সবাই বলেছ একনায়কতন্ত্র এর বিরোধী। ভেরি গুড। নাসিমা, আখতারুজ্জামান আরাফাত, আচ্ছা বলেছো। রেজাউল রহমান, এখন তো বুঝেছো না? এখন তো বোঝার কথা। তারপরে পরের উত্তরটা দিয়েছো রিশা, বলেছো আকাল। শাহিন শাহ বলেছো আকাল। ওকে। নাজমুন নাহার বলেছো আকাল, ভেরি গুড। তারপর হচ্ছে প্রমুন জাহান সিনথিয়া বলেছো আকাল, ভেরি গুড। ইসরাত জাহান তিশাও বলেছো অকাল না, এই অকাল হবে না তো আপু, এর কি হবে? আকাল হবে, আকাল। বদিউজ্জামান লিখেছো আকাল। সিরাজুম্মনিরা আখিও লিখেছো আকাল। ইফতান, তারপর হচ্ছে ইফথ, সাগর, সাবির, মির্জাউল, ওফা, সবাই বলেছো আকাল। আচ্ছা, এই যে মিরাজুন, ওফা, মিজান, তোমরা কি কপি করতেছো? অকাল লিখলা কেন? এটা আকাল হওয়ার কথা না। শিল্পী সংঘের বিরুদ্ধে কি লিখেছেন? আকাল নামক একটা কাব্যগ্রন্থ কিন্তু তিনি রচনা করেছেন। এই যে তরিকুল ইসলাম, তোমরা নিশ্চয়ই কপি করতেছো। ওই অকাল, একজন অকাল বলছে, এরপর অনেকে অকাল বলতেছে, তোমরা সবাই কপি করতেছো, আমি বুঝছি। হাবিবা বিনতে আসাদ বলেছো অকাল। কি ব্যাপার? এই আকাল হবে না, অকাল হওয়ার কথা না তো। একটু দেখো, মানে মনে না থাকলে কোনো সমস্যা নেই, বাট আরেকজনেরটা কপি করলে তো আরো সমস্যা। বই বন্ধ করতে বলছে দেখে যদি আরেকজনের কমেন্ট কপি করে দাও, তাহলে কিন্তু হবে না একদম। ঠিক আছে, আকাল হবে। ওকে, ওকে। ফাবিহা বোস, ঠিক আছে, আকাল হবে। ভেরি গুড। ইব্রাহিম খলিল বলেছে আকাল। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বলে দিয়েছি। এস এম, চিন্তা করার কোনো কারণ নেই, বাকিরাও ঠিকঠাক করে ফেলবে, বুঝে ফেলবে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আকাল হবে, এটাই তো বলছি, অকাল হবে না। ওকে। মিনহাজুল শাহিন, কি হয়েছে? তোমাদের নাম বলছিলাম তো। তুষার আকাল বলছে। কপি করো না, এটাই বললাম। অন্যা, তোমার অ্যান্সার আমি পড়ি নাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে হিয়া, কোনো সমস্যা নাই, একদমই কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, না পারতেই পারো, বাট এখন তো বুঝেছো এটা কি হবে। আকাল নামক একটা কাব্যগ্রন্থ কিন্তু তিনি সম্পাদনা করেছেন। ঠিক আছে, ওকে। পরবর্তীতে বলো তো সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন, অর্থাৎ তার বয়স কত ছিল? যারা ক্লাসে আছো একটু আমাকে বলো যে সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, অর্থাৎ তার বয়স কত ছিল? যারা ক্লাসে আছো জলদি জলদি একটু কমেন্ট করে জানাও। আমরা হচ্ছে একটু তাহলে তোমার দেখি। অনুপ শিকদার কমেন্ট চোখে পড়ে নাই ভাইয়া, এই যে মাত্র পড়ছি। আহারে, নিশাতের কমেন্ট কোনো টিচার পড়ে না, এই যে পড়ে ফেলছে নিশাত। অনিদ্র দাস, অনিদ্র দাস, তারপর হচ্ছে মোর্শেদা আক্তার, তানজিন, তানজিনা, আবুল হাশেম, সবাই বলেছে 21। সেরাজুমনি রাখি বলেছে 21। ওকে। প্রমুন জাহান সিনথিয়া বলেছে 21। সামিন সুলতানা বলেছে 21। ওমর ফারুক বলেছে 21। আয়েশা সিদ্দিকা তানহা বলেছে 21। ওকে, ভেরি গুড। নাজমুন নাহারও বলেছে 21। ভেরি গুড। ওকে, ঠিক আছে। 21 বছর সিরাজুমনির একদম সাল সহ দিয়ে দিয়েছে। জয় দাসও বলেছে 21। খুবই ভালো লাগলো। ওকে, সো বুঝতে পেরেছো না? আই থিঙ্ক কোনো কনফিউশন আছে? 21 বছর মিজানুর রহমান, আসিফ গালিব, জয় দাস। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সো এই মোটামুটি কবি পরিচিতিটার প্র্যাকটিস করা। আর গল্প মানে কবিতার যে পরিচিতি বা কবিতা থেকে নৈবেদিকে আমরা
আগামীকালকে ক্লাসে বাকি অংশটুকু পড়ে, কবিতাটা পড়ে ওই নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। বাট আই থিঙ্ক তোমরা প্রপারলি বুঝেছো। এখন যে জিনিসটা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে, আজকে ক্লাসটা কি তোমাদের কাছে ভালো লেগেছে কিনা একটু আমাকে জানাও, মানে তোমাদের কেমন লেগেছে, আর সবকিছু আজকে ক্লাসে যতটুকু বলেছি ততটুকু ক্লিয়ার কিনা। আর একটা রিকোয়েস্ট থাকবে, আজকে ক্লাসে যেটা পড়িয়েছে এটা আজকে রাতে পড়ে ফেলো, যেন কালকে শেষ করার পরে আমার শেষ করা মানে তোমাদেরও যেন শেষ হয়ে যায়, ঠিক আছে? এটা যেন জমে না থাকে, ওকে? সো আগামীকালকে ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে, পরবর্তী কোনো ক্লাসে না, পরবর্তীতে আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। খুবই কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট আশা করি সবাই যদি আমরা একটু সতর্ক থাকি, একটু বাসায় থাকি, একটু সবার নিজেদের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে বাসায় থাকি, ইনশাল্লাহ এই সময়টা আমরা পার করতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।